চারদিকেই ব্রহ্মপুত্র, আর মাঝের এক দিব্যখণ্ডে ছিন্নমূল মানুষের বসতি। বিটেহারা মানুষগুলো আঁকড়ে ধরে বেঁচে আছে প্রায় 2 যুগ ধরে। সহায় সম্বল বলতে মজবুত বাহু আর অদম্য ইচ্ছা। গাইবান্ধা জেলার এক প্রত্যন্ত চরাঞ্চল, যেখান থেকে গাইবান্ধা জেলা শহরে যেতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। এই জনপদের মানুষদের এখনো যুদ্ধ করতে হয় দারিদ্রতার সাথে। অভাব, অনটন, দারিদ্রতাকে সঙ্গী করে এই মানুষগুলো বেঁচে আছে বহু বছর ধরে। নয়ারচর ঘাট, ব্রহ্মপুত্রের ব্যস্ত এক নৌকা ঘাট। সকালের প্রথম খেয়া নৌকা গাইবান্ধার বালাসীগামী যাত্রীদের নিয়ে ইতিমধ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত। চরের খেয়াঘাট মানেই হাক ডাক আর হাজারো প্রাণের মিলন মেলা। কোনো নৌকা চর থেকে আসছে, আবার কোনো নৌকার গন্তব্য দুর্গম চর। এভাবেই নদীঘাটগুলো ব্যস্ত থাকে দিনের প্রতিটা সময়। ষড়ঋতুর বাংলাদেশে প্রকৃতি প্রতিটা মৌসুমেই নতুন নতুন রূপে সাজে। বর্ষায় যখন পানিতে ডুবে, তখন এই জনপদগুলো হয়ে যায় জল রঙের এক ক্যানভাস, আর শুষ্ক মৌসুমে হয়ে যায় এক টুকরো পামির মালভূমি। তখন মাইলের পর মাইল পায়ে হেঁটে যেতে হয় গন্তব্যে। চরের ধুলোমাখা এই পথে পায়ে হাঁটা কিন্তু একেবারে সহজ কথা নয়। চরাঞ্চলের মানুষের মুখে মুখে একটি কথা প্রচলিত আছে, শুকনোয় পাও আর বর্ষায় নাও। এই দুয়ে মিলে চরের মানুষের জীবন। উপরের নীলাকাশের ছায়া পড়েছে নিচের নদীর জলে। মনে হচ্ছে নীলের ভেলায় বেশে পাড়ি দিচ্ছি কোনো স্বপ্নের রাজ্য, যে রাজ্যে নেই কোনো রাজা, আছে শুধু অনাথ প্রজার আহাজারি। নৌকা এসে ভিড়ল প্রথম ঘাটে। 2-1 যাত্রী নেমে গেল নৌকা থেকে। এক গৃহিণী অপেক্ষায় খেয়া নৌকার। খেয়া নৌকা আসার সাথে সাথে তার সাথে থাকা খড়ির বোঝাগুলো নৌকায় উঠাতে শুরু করলো। সাথে গোটা 20 খড়ির বোঝা। বোঝা বাঁধা থেকে শুরু করে ঘরে নেওয়া পর্যন্ত এই পুরো ধাপগুলো তাকে একাই সম্পূর্ণ করতে হবে। এ এক কঠিন সংগ্রাম, বেঁচে থাকার লড়াই। তাকে একা নিতে হবে দেখে অন্যরাও সাহায্য করতে এগিয়ে আসলো। এটাই চরের রীতি। এখানে একজনের বিপদে অন্যজনের সরব উপস্থিতি থাকে প্রত্যেক সময়। জলে ভাসা জীবন। মাঝি ভাইয়ের সাথে মাছ ধরছে তার ছোট্ট ছেলেটি। স্কুলে যাওয়ার বয়সে ধরেছে সংসারের হাল। এ এক কঠিন সংগ্রামী জীবন। নৌকা এসে ভিড়ল মোল্লারচর ঘাটে। এবার আমাদেরও নামবার পালা। নৌকা থেকে নামার সাথে সাথে ধরা পড়ল সংগ্রামী জীবনের চিত্র। এদিকে নৌকা থেকে নামার পর যখন মেঠু পথে আসলাম, তখন দেখা মিলল এক গ্রামীণ হারিয়ে যাওয়া ঐতিহ্যের। গ্রামীণ এক খেলা। আমরাও ছোটবেলায় এভাবে গাড়ি বানিয়ে মাটির রাস্তায় চালাতাম। সেই দিনগুলো হারিয়ে গেছে বহু আগে। আপনারও যদি এরকম কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও জানলাম আপনার সোনালি সেই দিনগুলোর গল্প। চরের দুরন্ত বালকেরা এভাবেই বেয়ারিংয়ের গাড়ি বানিয়ে চালাচ্ছে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এক মুহূর্তের জন্য আমিও ফিরে গেলাম আমার ছোটবেলায়। এক পাশে আবাদ হয়েছে বাদামের, অন্য পাশে মিষ্টি আলু, আর তার মাঝখানের একটি আইল ধরে আমরা হেঁটে চলছি সামনের এক বসতির দিকে। এখানে একজন বয়োজ্যেষ্ঠ কৃষিকাজে ব্যস্ত। আমরা তার সাথে কথা বলবো এবং চরের বিভিন্ন কিছু সম্পর্কে ধারণা নিব তার কাছ থেকে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন তো? না, কাকা কি কাজ করেন এখানে? বাবা আমি কি কাম করে, আমার কাম করার দিক আছে। আমার বেড়া করতো না, কাম করে এখানে তো ব্যাংক থেকে বুঝতে পারবেন। আপনি দেখি মানে ইয়া হয়ে গেছেন, হরান হয়ে গেছেন আর কি। বাবা 3 মাস বিছানে পড়ে আসলাম। 3 দিন বিছানায় পড়েছিলেন, তারপর আবার 3 মাস বিছানে পড়ে আসলাম। এখানে একবার ওরা গাড়ি গেছে, আরেকবার
আমার দুনিয়া কিছু নেই, আল্লাহ ছাড়া আমার কিছু নেই। ছেলেরা কাছে কেউ থাকে না? না না না, কেউ না, কিচ্ছু নাই। একটা বয়সের পরে আসলে নিজের ছেলে মেয়ে যদি কাছে না থাকে তাহলে বয়োজ্যেষ্ঠ বাবা মার যে কষ্ট বাবা, আমার সেটি বাবা আসলে তো খুব বিয়ের বউ- বিয়ের বউ- বোঝানোর মতো না। বিয়ের বউ। জীবনের সাথে জড়িয়ে আছে দুঃখ আর হতাশার গল্প। একটা সময়ের পরে মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ তার সন্তান। বয়োজ্যেষ্ঠ এই চাচার সন্তান তাকে ছেড়ে চলে গেছে বহু আগে। যে সন্তানটি এখন এই চরে থাকে সেও এই চাচার খবর রাখে না। দুজন বুড়াবুড়ি একটি বাড়িতে জরাজীর্ণ হয়ে বসবাস করছে বছরের পর বছর। দুঃখের যেন শেষ নেই। অল্প একটু আবাদি জমি, সেখানে কোনো রকম ফসল ফলিয়ে সে জীবন পার করছে। এই ফসলের উপর নির্ভর করছে তার বছরের খাবারের যোগান। এবার বছরের ফলন তার খারাপ হয়েছে। সে জানে না বছরের শেষ পর্যন্ত সে কিভাবে চলবে। গাইবান্ধার দুর্গম এই চরের এক বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সের ভারে নুয়ে পড়েছে আরও বহু আগে। ছেলেমেয়েরা কেউ সাথে থাকে না। স্বামী স্ত্রী মিলে এই দুর্গম চরে বসবাস করে আসছে কষ্ট আর সংগ্রামের সাথে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে যে বয়স্ক ভাতার ব্যবস্থাটি করা হয় তা এই মানুষটি পায় না। তাদের ভাষ্যমতে তার নাকি বয়স্ক ভাতা পাওয়ার মতো বয়স হয়নি। এই বিষয়টি বর্ণনা করার ভাষা আমার নেই। কতটা বয়স হলে মানুষ বয়স্ক ভাতা পায় আর কতটুকু কষ্টে জীবনযাপন করলে এই ভাতার অন্তর্ভুক্ত হতে পারে তা আপনারা বিবেচনা করুন। এটি বলার ভাষা আমার জানা নেই। ব্রহ্মপুত্র পাড়ের দুর্গম এক চর মুল্লার চর, যার অবস্থান গাইবান্ধা জেলার সদর উপজেলার মুল্লারচর ইউনিয়নে। ব্রহ্মপুত্র পাড়ের এক দুর্গম বসতি, যেখানে স্বপ্নবাজ কিছু মানুষ বসতি গড়েছে আরও বহু আগে। এই মানুষগুলোর পেশা কৃষিকাজ। বাদাম, ভুট্টা সহ নানা ধরনের ফসলের উপর নির্ভর করে তাদের জীবন সংসার চলে। যে ধানগুলো ইঁদুরে খেয়ে তার গর্তের মধ্যে নিয়ে গেছে, সেই ধানগুলো বের করার চেষ্টা করছে বয়োজ্যেষ্ঠ এক চাচি। আমরাও ছোটবেলায় এভাবেই ধানের জমি থেকে ইঁদুরের গর্ত থেকে যে ধানগুলো বের করতাম সেটি দিয়ে জিলাপি বা অন্য ধরনের মিষ্টান্ন কিনে খেতাম। সেই দিনগুলো হারিয়ে গেছে বহু আগে। গ্রাম বাংলা থেকে এইভাবে ধান বের করার প্রচলনও হয়তো উঠে গেছে। তবে দুর্গম এই মুল্লার চরে এসে আমরা লক্ষ্য করলাম এখানে এক বয়োজ্যেষ্ঠ চাচি এভাবেই ধানের জমি থেকে ইঁদুরের গর্ত থেকে ধানগুলো বের করার চেষ্টা করছে। চরের এই মানুষগুলো অত্যন্ত অসহায় আর দারিদ্রতার সাথে সংগ্রাম করে জীবনযাপন করে। তাই তো ইঁদুরের গর্ত থেকে ধান বের করার এই প্রচেষ্টা তাদের অনেকের মধ্যেই রয়েছে। তিনি জানে না এটা থেকে ধান বের হবে কিনা, কিন্তু তারপরও চেষ্টা করে যাচ্ছে। এই গর্ত থেকে যদি ধান বের না হয় তাহলে সে অন্য আরেকটি গর্তে এভাবেই খোঁজার চেষ্টা করবে। পাওয়া যাবে চাচি? কোদাল নিয়ে আসছে ভাই, কোদাল নিয়ে আসছে। আজকে কি কিছু পাইছেন? হ্যাঁ, ধান আছে। তার মানে এটাই হয়তো ধান আছে। এই যে বন্ধুরা দেখুন, ধানের যে ইয়াগুলো অবশিষ্ট অংশগুলো, খড়গুলো, সেটি গর্ত থেকে বের হয়েছে। আশা করা যাচ্ছে এখানে ধান পাওয়া যাবে। চাচিও যেটা বললো যে এখানে হয়তো ধান রয়েছে এই গর্তের মধ্যে। চাচি এগুলো যে করেন অনেক সময় কিন্তু ওই গর্তের মধ্যে সাপ থাকে, এরকম কখনো হয়েছে? ও সাপ তো থাকে না, বাড়ি তো করি সাপ থাকে বাড়ি ঘরে, বাড়ির মধ্যে সাপ কমই থাকে। গর্তটা অনেক গভীর মনে হইতেছে, হ্যাঁ, একদম নিচের দিকে চলে গেছে। কোদাল দিয়ে করেন। এই যে কোদাল আছে তো, এই যে কোদাল নিয়ে মাউন্ট কোদাল আছে। এই যে গর্তটি, এটি আসলে অনেক গভীর গর্ত, যার কারণে কাঁচি দিয়ে আসলে হচ্ছিল না। এখন কোদালের সাহায্য নিয়ে আরও গভীরে গর্ত করার চেষ্টা করা হচ্ছে। চাচির ভাষ্য অনুযায়ী এখানে
ধানের উপস্থিতি রয়েছে, তার কারণে সে চেষ্টা করে যাচ্ছে। অল্প একটু ধানের জন্য তাতে কষ্ট তো অনেক বেশি। এই গর্তে আসলে কতটুকুই বা ধান পাওয়া যাবে, তবুও এই সামান্য ধানের জন্য তাদের নিরলস এই পরিশ্রম। এই যে এই গর্ত থেকে ইতিমধ্যে ধান পাওয়া গেছে। এই যে ধানটা, এটি আসলে এই ইঁদুরের গর্তে ছিল। এটা দিকে চাচি আরো ধান আছে, আরো ধান আছে। আচ্ছা, আমরা দেখবো যে আরো কতটুকু ধান পাওয়া যায় এখানে। দেখেন চাচি সাবধান, এগুলোতে এই যে চাচি আরো ধান বের করে নিয়ে আসছে। কত সুন্দর করে ধানের সিজাগুলা কেটে ইন্দুর যে ভিতরে নিয়ে গেছে। আরো আছে, ক্ষুধা লাগবে আর। এখানে কি আটিগুলা যে নিয়ে গেলেন, এটা ক্ষেত কার? আপনাদের এখানে মালিক আছে? বাড়ির কাছে। আচ্ছা, তো এখন চোরে যে আপনার কি রোজ দিচ্ছেন, রোজ কত করে রোজ এখানে? রোজ হলো 600 টাকা। 600 টাকা। আর 3 বেলা যে খাবার, এই খাবারটা কার? আমরা 3 বেলা খাই না, এক বেলা খাই, সকাল 10টা 9টা এরকম টাইমে। এক বেলা দুপুরের খাবারটা? দুপুরের খাবার খাই না, আমরা মনে করেন 2টা 2:30 3টা পর্যন্ত কাজ করি আর কি। আচ্ছা আচ্ছা, 600 টাকা। আচ্ছা, মানে খাবারটা সকালের খাবারটা কি মালিক দেয়? হ্যাঁ, সকালে খাবারটা মালিক দেয়। আর 2 বেলা আপনারা পরে যায় বাসায় আমরা খান? বাসায় খাই। হ্যাঁ। আচ্ছা, তা অন্য অন্য গ্রাম অঞ্চলে তো এর থেকে বেশি মজুরি, তো আপনাদের আছে, এখানে তো আছে। একটু কম। কম, হ্যাঁ। তো এটা দিয়ে কি পোষায়? পোষায় মনে করেন, আমরা মনে করেন 2টা 3টা পর্যন্ত কাজ করি, তারপরে দেখা যায় যে আমরা বাসায় যাই, মনে করেন আমাদের বাড়ির কাজ করি, আমাদের নিজের গরু বাছুর আছে? গরু বাছুরের জন্য ঘাস টাস উড়াই, বাড়ির কাজ কাম করি। আচ্ছা, তার মানে বাড়ির কাজের পাশাপাশি এই বাকি বাকি সময়টা হ্যাঁ, হচ্ছে মজুরি, আপনার- দিন মজুরির কাজটা সেরে দিই। আচ্ছা আচ্ছা, এখন কিসের কাজ করতেছেন মাঠে? এখন এই যে ধান ক্ষেত, ধান আড়ি আনতেছি, মাথায় করে পূজা। আচ্ছা আচ্ছা, ধান তো এবার ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। মৌসুম থাকে না, ওই সময়টাতে বিভিন্ন জায়গায় কাজে যান? বিভিন্ন জায়গায় মনে করেন ঢাকা যায়, যেমন সাইডে যায়, হয়তো কেউ অন্য অন্য কাজে যায় আর কি। আচ্ছা, বন্যার সময় এরকম বছরে কয় মাস আপনারা বাইরে থাকেন? 6 মাস বাইরে থাকা লাগে, আর 6 মাস মনে করেন তখন কি যে চোরের কয়েকজন মিলে দলবদ্ধভাবে যান বাইরে? 8-10 জন 15 জন এরকম ভাবে মনে করেন। থাকার ব্যবস্থাটা কোথায় হয়, যেখানে থাকার কাজ করেন? ব্যবস্থা মনে করেন ওখানে? যার যার বাড়িতে কাজ করি, হুম। তারা থাকার ব্যবস্থা করে দেয় আর কি। আচ্ছা, তার মানে এইভাবেই আপনারা চলতেছেন? চলতেছে। আবাদ মৌসুম, গরু বাছুর, এখানে রোজ দেওয়া, আর বাকি সময়টা হচ্ছে ঢাকা। ঢাকায় কাজ করা। আপনি এবার ঢাকায় যাবেন? না, আমি বর্তমানে ঢাকায় যাই না, এখন আর যান না? এখন যাই না। আগে গেছি, আগে এখন গেছেন? যাই না। আচ্ছা, তুমি কথা বলো। চোরের সাহসী বাচ্চা, একই সাথে পরিশ্রমীও বটে। ইঁদুরের গর্ত থেকে ধান বের করে নিয়ে এসেছে প্রায় 1 গাবলা পরিমাণ। তোমরা দুইজনে কি এটা ভাগ বাটোয়ারা করে নিবা? তোমরা কি হও সম্পর্কে? মামা ভাগ্নে তোমরা? আচ্ছা, মামা ভাগ্নে মিলে হচ্ছে ইঁদুরের গর্ত থেকে ধান বের করছে। অনেকগুলো ধান পাইছো তোমরা, কি পাশুন? হ্যাঁ, এই ধানগুলা মানে কি করবা তোমরা? বাড়িতে নিয়ে এগুলা কি মানে শুকাবা চাল করার জন্য? আচ্ছা, এইবার কতগুলা ধান পাইছো এরকম? আজকেই প্রথম আসলা নাকি আরো আসছো? আজকেই। এই যে দুইজনে যে করলা, দুইজনের মধ্যে মারামারি লাগবে না ধান নিয়ে? ও, একটা কথা, তোমরা কি স্কুলে তো পড়ো তাই না? কোন স্কুলে পড়ো তোমরা? সরকারি প্রাথমিক বিদ্যালয় কোন ক্লাসে তোমরা? ক্লাস 4 ক্লাস 4-এ। এক সময় গ্রাম বাংলায় এভাবেই ধানের মৌসুমগুলোতে ইঁদুরের গর্ত থেকে ধান বের করার এক প্রচলন ছিল। আমরাও ছোটবেলায় এভাবে ধান বের করেছি, কিন্তু গ্রামাঞ্চল থেকে এই সুন্দর সংস্কৃতি অনেক আগেই হারিয়ে গেছে। তবে এই মোল্লার চরে এসে আমরা লক্ষ্য করলাম এখানে এখনও এভাবে ইঁদুরের গর্ত থেকে ধান বের করার প্রচলন রয়েছে। এ এক আদি গ্রাম বাংলার বিশেষ এক ঐতিহ্য, যা এই দুর্গম চরে এসে আমরা লক্ষ্য করলাম। এত দূর থেকে এখানে কি কাজে?
ওই যে আল্লাহ ভুট্টা গার মতো। ভুট্টা গাড়ার জন্য আসছেন? এখানে আবাদি জায়গা আছে আপনি আপনাদের? একাই আসছেন নাকি? হ্যাঁ একাই আসছেন না আরো লোক আছে সাথে? আমার বেড়া আছে, আসবো। ও আমার দুইজনেই আসছেন, আবার কাজ করে আবার চলে যাবেন? চলে যাবো। সকালে খাওয়া দাওয়া করে আসছেন, হ্যাঁ। দুপুরে কোথায় খাবেন? ও বাইতে যাখাম। কয়টার দিকে বাড়ি যাবেন? এই মনে করি যে শুক্রবার না, হ্যাঁ। আমি যে জাম ভুট্টা লাগানি শেষ চাচি? না হ্যাঁ। আচ্ছা, এ পর্যন্ত আপনারা কি নদী ভাঙনের শিকার হয়েছিলেন? ওই ভাঙন দিলাম, বাড়ি ঘরে ভাঙার কোনো মিছিল নাই। ওই চরের থেকে মনে করেন যে 5-6 ভাঙন মানে দিলাম। এর আগে কোন চরে ছিলেন আপনারা? ওই যে ওপার আছিল মোল্লার চর, পুরা মানে নদী যখন যেদিকে ভাঙে ওই দিকেই আপনারা যান। এখন যেখানে বাড়ি ঘর করছেন এটা কি নিজের জায়গা? নিজের জায়গায় মনে করেন যে ওই যে কাঁচার উপর বাড়ি। মানে এবারকার বছর তো ভাঙলো না, আর সামনের বছর বেনালাই কি করে, তার মানে নদী এবারও ভাঙছে, আরেকবার ভাঙলে বাড়ি আর বাড়ি থাকবে না। থাকবো না। একটা জিনিস আমরা খেয়াল করলাম, আমরা অনেক চরে যাই, এই যে এত কষ্টের মধ্যে নদী ভাঙন সহ অন্যান্য কষ্টের মধ্যে থাকার পর আপনারা যে একটু হাসি মুখে কথা বলেন, হ্যাঁ, আর সত্যি কথা মানে যারা অনেক শান্তিতে আছে, কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ, ডুপ্লেক্স বিল্ডিং বাড়িতে থাকে, তাদের মুখে মনে হয় না এরকম হাসি আছে। আপনাদের মুখে যে হাসিটা আমরা দেখি, আল্লাহ আঙ্গের এটাই সন্তুষ্ট। মনে করেন যে মানে আপনাদের হচ্ছে একটা সবুর আছে যে হ্যাঁ। যেভাবেই আছি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহ হ্যাঁ, যেভাবে রাখছে জি, ভালো। জি। এটাই আসলে জীবনের শান্তিটাই এখানে। হ্যাঁ। তাতে এই যে আপনাদের এখানে আমরা যেটা দেখলাম যে দুর্গম একটা জায়গা, গাইবান্ধা যেতে হলে এখান থেকে অনেক দূর পার হয়ে গাইবান্ধায় যাইতে হয়। তো আসলে আপনারা যে দেশের যে সুযোগ সুবিধাগুলা এগুলা থেকে প্রায় বিচ্ছিন্ন, পান না বললেই চলে। তারপরেও আসলে জীবনটারে কিভাবে মানায় নিছেন এখানে? এখানে এখন এই যে মনে করেন যে জীবনটা এখন মনে করেন যে কষ্ট পাবেরই আসি। বন্যাগারে ছেলে যখন বন্যা আসে তখন মনে করেন যে নদী পার রুগী নেওয়া সমস্যা, লোকাদের নেওয়া জানাগে, তার বাদে যে আবাদ মৌসুম করতে আসি, টুকটাক হাতের ঘুরি চলি আমরা। আচ্ছা, এই যে আমরা যে জায়গাটাতে এখন দাঁড়ায় আছি, এখানে পানি উঠে তো? হ্যাঁ, এখানে পানি ওঠে। এখানে গত বছর কি বন্যা হয়েছে? হ্যাঁ, গত বছর বন্যা হয়েছিল। কেমন পানি ছিল এই জায়গায়? এই মনে করেন যে এই পর্যন্ত। তো অনেকের মোটামুটি ঘরে বা উঠানে পানি ওঠার কথা। হ্যাঁ, ওটা তো এই যে রাস্তা ডুবে যায়। যখন বেশি বন্যা হয় তখন আপনারা গরু বাছুর নিয়ে, সমস্যা। মালামাল নিয়ে, বৌজি নিয়ে আসলে কি করেন? হ্যাঁ, আসলে তখন ওই যে এখানে স্থায়ী না, অনেক যে বাড়িটা হয়তো দেখেন যে 10টা বাড়ি আছে, এর ভিতরে একটা বাড়ি হয়তো উঁচু আছে, তার বাড়িতে যায় সবগুলো হয়তো থাকা লাগে আর কি। আচ্ছা, পানিটা কমে যায় তখন আবার ওখান থেকে সইরা যায়। এর থেকেও যখন বড় বন্যা হয়, যখন চরে থাকা যায় না, তখন কি আপনারা ওই পার চলে যান? তখন এখন ওই উঁচা করে থাকা লাগে। এমনি ওপারে যার বাড়ি আছে হয়তো 10 জনের বাড়ি এখানে আছে, আবার 5 জনের বাড়ি ওখানে আছে, আত্মীয় স্বজন আছে, ভাগি যুগে আছে, সেখানে হয়তো যায় স্থায়ীলা নাই। রান্না বান্না কিভাবে করেন? রান্না বাবা ওই মনে করেন যে যেখানে উঁচা করিয়া বা চুলা তুইলা সেখানে পাক করে খাওয়া লাগে। ফসলি জমির মাঝখানের এক আইল ধরে যাচ্ছি সামনের বড় রাস্তার দিকে। বড় রাস্তা বলতে চরের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য উঁচু করে একটা মাটির রাস্তা করা হয়েছে। সেটি আসলে এই চরের সবথেকে বড় রাস্তা। সেই রাস্তায় উঠতে আমাদের সাহায্য করছে স্থানীয় ইয়াকুব চাচা। ওনার পেছনে পেছনে আমরা যাচ্ছি সেই রাস্তায়। তিনি মূলত আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। চরের এই মানুষেরা অত্যন্ত সহজ সরল, বিনয়ী আর আন্তরিক। আমরা যখন যেখানে গিয়েছি সেখানেই আমাদের চরের মানুষেরা সাহায্য করেছে। হয়তো কেউ রাস্তা দেখিয়ে দিয়েছে, কেউ সাথে নিয়ে চরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়ে দেখিয়েছে। এমনই সহজ সরল এক গ্রামীণ জনপদে আমরা প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছি। আমাদের প্রান্তিক এই মানুষের সাথে ঘুরে বেড়ানোর ভিডিও, প্রান্তিক এই জীবনযাপনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের যদি কোনো কিছু সংশোধন বা পরিবর্তন করার প্রয়োজন পড়ে সেটিও জানাবেন। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে ওইভাবে কোনো রাস্তা নেই। এভাবেই ফসলি মাঠের মাঝখান দিয়ে যেতে হচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়ি। আমরা আরও একটি বাড়িতে প্রবেশ করব। চরের সাদামাটা এক গৃহস্থ বাড়ি। বন্যা থেকে বাঁচতে নিজেদের বাড়িঘর তুলনামূলকভাবে একটু উঁচুতে নির্মাণ করেছে এই বাসিন্দারা। কারণ যখন ব্রহ্মপুত্রের পানি বেড়ে যায় তখন তাদের বাড়িঘর সহ ফসলি জমি সব কিছু তলিয়ে যায়। সেই পানির হাত থেকে নিজেদের রক্ষা করতে তারা বাড়িঘর একটু উঁচুতে স্থাপন করেছে। সামনে আউড়ি গড়ে বাঁধা গবাদি পশু, আর সামনের ঘরটি হচ্ছে গবাদি পশু রাখার জায়গা।
উপরে সুন্দর করে একটি লাউয়ের মাচা, ছায়া পাওয়ার উদ্দেশ্যে হোক আর নিজেদের সবজির চাহিদা পূরণ করার জন্যই হোক, প্রায় প্রত্যেকটি চোরের বাড়িতেই এভাবে মাচা রয়েছে বিভিন্ন শাকসবজির। এপাশে গবাদি পশু আর সামনে হচ্ছে মুরগি। চোরের মানুষেরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সব ধরনের পশুই পালন করে থাকে। সাদামাটা সুন্দর এক গৃহস্থ বাড়ি। এখন বেলা 12টা। চোরের মানুষেরা ব্যস্ত ফসলি জমিতে কাজে ব্যস্ত। তাই তো বাড়ি ঘরে সেইভাবে কোনো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সাদামাটা খোলামেলা এক রান্নাঘর। এটি হচ্ছে এই বাড়ির রান্নার জায়গা। সকালবেলাও এই চুলাই হয়েছে তাদের সারাদিনের রান্না করে খাওয়া দাওয়া করে চোরের মানুষেরা চলে গেছে ফসলি জমিতে। সারাদিন মাঠে কাজ করে আবারও হয়তো পড়ন্ত বিকালবেলা ফিরে আসবে নিজেদের বাড়ি ঘরে। এই মানুষগুলো বাড়ি ঘরে শুধুমাত্র রাত্রি যাপনের উদ্দেশ্যেই নির্মাণ করে, কারণ সারাদিন তাদের ওইভাবে বাড়ি ঘরে থাকার কোনো প্রয়োজন পড়ে না। বছরের প্রায় প্রত্যেকটি সময় এই মানুষের কোনো না কোনো ব্যস্ততা লেগেই থাকে। তাই তো বাড়ি ঘরে সচরাচর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় না। ভাই, তাহলে এই যে দুর্গম চরে বসবাস করতেছেন, এখান থেকে তো গাইবান্ধা জেলা শহর অনেক দূরে, তো আপনারা আসলে গাইবান্ধা কিভাবে যাতায়াত করেন? এখন আমাদের গাইবান্ধা যাইতে 2.5 ঘন্টা সময় লাগে। আমরা এখন 2.5 ঘন্টার ভিতরে আমাদের নৌকা দিয়ে আর কি 2.5 ঘন্টা যেতে হয়। তারপরে আমাদের ওখান থেকে কামারদানি থেকে আবারও আমাদের রিক্সা দিয়ে আবার গাইবান্ধা যেতে হয়। ওখান থেকে কেমন সময় লাগে? অনেক, ওখান থেকে 40 মিনিট লাগে আর কি। তার মানে নদী পথে 2.5-3 ঘন্টা, ওখান থেকে আরো 40-50 লাগে আর কি সদর যেতে আর কি। মানে এমনই একটা দুর্গম জায়গা যেটি আসলে গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত মোল্লারচর ইউনিয়ন। কিন্তু মোল্লারচর ইউনিয়ন থেকে গাইবান্ধা জেলা শহরে যেতে, তাদের উপজেলা পরিষদে যেতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। পাশেই ব্রহ্মপুত্র নদ, আর এই ব্রহ্মপুত্র নদে যে নৌকাগুলো চলে, সেই নৌকা দিয়ে তারা প্রথমে যায় কামারজানি ঘাটে, এবং কামারজানি ঘাট থেকে রিক্সা যুগে যেতে হয় গাইবান্ধা জেলা শহরে। আপনার এই চরে যে বসবাস করতেছেন কত বছর হলো? 4 বছর। 4 বছর। তো এখানে আপনারা যে আবাদ মৌসুম করেন, গরু বাছুর লালন পালন করেন, চোর ডাকাতের আতঙ্ক কি আছে আপনাদের এই চরে? না, আমি আসার আগে হয়েছিল একবার ডাকাতি হয়েছিল, গরু আছে সব নৌকা ডাকাতি করে নিয়ে গেছে, তারপরে আর অনেক। মানে এটা হঠাৎ মঠাৎ হয় আর কি। তো এমনিতে এই চরে যে বসবাস করতেছেন, এখানকার মানুষজন আসলে সবাই তো প্রায় কৃষি কাজের সাথেই জড়িত। হ্যাঁ, কৃষি কাজে সব। এখান থেকে মানুষজন কি বাইরেও থাকে, ঢাকা বা বিভিন্ন জায়গায়? আছে, বাইরেও আছে। বাইরেও আছে। যারা বাইরে যায় তারা আসলে কি ধরনের কাজে যায়? এই যে কৃষি কাজে যায়, আবার গার্মেন্টস, তারপরে বিদেশে বিভিন্ন লেবারের কাজে লেবারের কাজ যায় আর কি। সাইডে। আপনি কোথায় যাইতেছেন এখন? আমি এই যে ধান কাটতে যাচ্ছি। নিজের ধান? নিজের ধান। কতটুকু লাগাইছিলেন? 2 বিঘা। ধান কেমন হয়েছে? ধান মোটামুটি ভালো হয়েছে। সারিবদ্ধভাবে বিছিয়ে রাখা হয়েছে ধান। এই ধানগুলো এখানে শুকোতে দেওয়া, আর কয়েকদিন পরেই কৃষকরা আটি বেঁধে নিয়ে যাবে ঘরে এবং মাড়াই করে প্রস্তুত করবে চালের জন্য। এখানকার নারী পুরুষ উভয়ই সমান পরিশ্রমী। পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে কাজ করে ফসলি মাঠে। তেমনি এক চিত্র আমরা সামনে দেখতে পাচ্ছি। বয়োজ্যেষ্ঠ এক মহিলা, তিনি ক্ষেতের কাজে ব্যস্ত। সন্তান নাই? না, আল্লাহ দেয়া নাই। এখন তাইলে কে কে থাকেন ঘরে? কে কে? ঘরে বারে 2জনই। চাচিও কি এগুলা গরুর জন্য? গরু কয়টা আছে? মানে ওই যে আদি করে নিছেন নাকি? আদিটা কিভাবে করছেন, মানে মালিককে কেমন দিতে হয়? 3 ভাগ করে, 1 ভাগ ওরা আঙ্গুর দিয়ে। আচ্ছা, প্রথম যে বাছুরটা হয় এটা কি? বাছুর দেয় না। বাছুর দেয় না? না। মানে গরুটা বিক্রি হওয়ার পরে যে দাম, ওইটার হ্যাঁ, আপনারা কতটুকু নেন? মনে করেন যে 60,000 দিয়ে কিনলাম, হ্যাঁ, এখন 80,000, 60,000, 70,000 বেচলাম। হ্যাঁ, ওটা ভর্তি করে অর্ধেক ওরা নেয়, অর্ধেক আপনারা নেন। কিন্তু ওরা কি কোনো খাবার টাবার দেয়? না, কিছুই দেয় না। না। এই যে সারাদিন পরিশ্রম করে গাছ নিয়ে আসলাম। এই দুর্গম চরগুলোতে আসলে
গরু বাছুর বা ছাগলগুলো বেশিরভাগ মানুষ পালন করে আদি হিসাবে। এই যে তারা ঘাস কাটছে, এটি হচ্ছে তাদের আদি করা যে গরুটি, সেই গরুর জন্য। এই গরুটি দাম ধরার পরে যে বাছুরটা জন্ম নেবে প্রথম, সেটি আসলে গরুর মালিক নেবে। চরে পুরোদমে চলছে ধান কাটার মৌসুম। চরের মানুষেরা এখন ব্যস্ত ধান ঘরে তোলার কাজে। তেমনই এক বয়োজ্যেষ্ঠ চাচা ধান কাটছে তার চরের জমিতে। আমরা তার সাথে একটু কথা বলবো যে চাচা কি করতেছেন এখানে? ধান তো কাটতেছেন, ধান কাটতেছি। কতটুকু লাগাইছিলেন এবার? এবার বিঘা 4 লাগাইছিলাম। কেমন ধান পাইছেন? ভালোই ধান পাইছি। ধান ভালো হয়েছে। এটা কি জাতের ধান? এটা হলো 39। 39। এই যে ধানটা ঘরে উঠাচ্ছেন, এরপরে এখানে কি লাগাবেন আবার? ভুট্টা লাগাবো। ভুট্টা। আপনাদের এখানে যতটুকু শুনলাম ভুট্টা তো অনেক ভালো হয়। হ্যাঁ, ভালো হয়। এই যে আমরা ইঁদুরের গর্ত দেখতেছি, তো ইঁদুর এবার তো মনে হয় চরে একটু বেশি। হ্যাঁ, চরে বেশি। তো কাটছে এবার বেশি হওয়ার কারণ কি? বন্যার জন্য। বন্যা হয় নাই, বন্যা হয়, মানে বন্যা হলে ইঁদুর বা অন্য পোকামাকড়ের উপদ্রব কমে যায়। কমে যায়। চরে আসলে এবছর বন্যা হয়নি, যার কারণে চরে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের উপদ্রব অনেক বেশি। ফসল আবাদ করতে হলে কৃষকদের এই বাড়তি একটা খরচ করতে হচ্ছে সার এবং কীটনাশকের পেছনে। বিস্তীর্ণ ফসলের মাঠ, সামনে আবাদ হয়েছে সরিষার। সারি সারি খেতে সরিষায় ভরপুর হয়ে গেছে। আর কিছুদিন পরে গাছগুলো যখন আরেকটু বড় হবে, তখন সরিষা গাছে ফুল আসবে। তখন এই মাঠটা ভরে উঠবে হলুদ ফুলে। কতই না সুন্দর লাগবে এই ফসলি জমি। ভাই, এটা কি ধানের বস্তা? মাথায় কতটুকু ওজন আছে এখন? এটা 1 মণ আছে। কতটুক দূরে নিয়ে যাবেন এটা? 2-3 কিলোমিটার তো হবে। মানে এই 2-3 কিলোমিটার আপনি এই 1 মণ বস্তা মাথায় নিয়ে যাবেন? কষ্ট হয় না এভাবে? কষ্ট হয় না। আচ্ছা, আমরাই তো আপনারে বেশি কষ্ট দিতেছি। বস্তা মাথায় নিয়ে যান ভাই, সাবধানে যায়েন। স্থানীয় লোকমুখে যেটি শুনলাম, এই মোল্লার চরে ছিল আশেপাশের অঞ্চলের মধ্যে সবথেকে বড় এক প্রাচীন হাট। এখানে আগের দিন থেকেই বিভিন্ন বড় পাইকাররা এসে উপস্থিত থাকতো এই বাজারে। ভাইজান, এই বাজারটা ভেঙে গেছে কতদিন আগে? 35 বছর আগে। 30-35 বছর আগে। 30 থেকে 35 বছর আগে। আপনি তো বাজারে দেখছেন বা গেছেন? না, আমরা তখন ছোট ছিলাম। তখন ছোট ছিলেন, তখন কি বাবার হাত ধরে বাজারে যাইতেন? বাজারটা কত বড় ছিল আসলে? বিশাল বড়। মানে মানুষ 2 দিন আগে থেকে 1 দিন আগে থেকে এসে হাট বাজার করতো। তখন সানন্দবাড়ি, কাউনের চর, নয়ার চর বাজার ছিল না। হ্যাঁ, এই মোল্লা চরে হাট ভেঙে যাওয়ার পরে নয়ার চর বাজার আর সানন্দবাড়ি। তার মানে এই চারপাশের অঞ্চলের মধ্যে একসময় এটাই ছিল এটাই সবচেয়ে বড় বাজার, বড় হাট। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই দুঃখ দুর্দশাগ্রস্ত গাইবান্ধার মোল্লার চর থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।